আজকে যথারীতি সকাল 10টা থেকেই বাকুলিয়া রসুলবাগ যে খালটি আছে, যেটা হিজরা খাল, আপনারা জানেন যে সেনাবাহিনী কাজটা করছে, তো সেখানের পুরো এরিয়াটা আজকে ঘুরলাম। প্রায় মনে হয় প্রায় 2 ঘন্টা মতো হাঁটা হয়েছে আজকে। এই ড্রেসটা যেটা দেখছেন এটা আমার গাড়িতে ছিল, এটা এখানে এসে পড়লাম। তো যাই হোক, এগুলো দেখে যেটা আজকে আমরা প্রথম ডিঙ্গি দিলাম, আমার যে খালের মধ্যে ডিঙ্গি দিয়ে, যেহেতু একদম খালটা অনেক বড়, সেখানে মাঝখানে যাওয়ার একটা কঠিন, ওই ডিঙ্গি দিয়ে এখন আমরা ফার্স্ট টাইম এটা ইন্ট্রোডিউস করলাম যে ময়লাগুলো, পলিথিন, প্লাস্টিক, ককশিটগুলো আমরা ডিঙ্গিতে আনবো। তো এইভাবে কিছু কিছু ইনোভেটিভ থিঙ্কিং আমরা ট্রাই করছি, কিভাবে 100% বর্জ্য কালেকশন করা যায় নালাগুলো, খালগুলো থেকে। আজকে এখানে ইপসা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামে। এখানে ইপসার সম্মানিত পরিচালক ডক্টর আরিফুর রহমান, উনি ওনার বক্তব্য রেখেছেন। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব যিনি করছেন, পাশাপাশি আমার প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইকরার উদ্দিন চৌধুরী, ওনার বক্তব্যের সামনে সুধী সমাবেশ, বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা এখানে আছেন। আমি সংক্ষেপে ওভারঅল আমি বক্তব্যগুলো শুনেছি। আমার এই প্রায় 16 থেকে 18 মাসের এক্সপিরিয়েন্সেস সব মিলিয়ে আমি কিছু স্পেসিফিক কিছু রিকমেন্ডেশন আমি দিতে চাই, যেগুলো করলে আমরা একটা সাস্টেনেবল সিটি পেতে পারি। ইউনিলিভারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর উনি কিছু কথা বলেছেন, কীভাবে আমরা এগুলোকে একসাথে করে যদি কিছু রিকমেন্ডেশন আমরা এখান থেকে যদি দিতে পারি, তা সারা বাংলাদেশে আমরা প্রবাহিত করতে পারব। দেখুন, আমি সব কিছু চিন্তা করার পরে একটি প্রজেক্ট চালু করেছিলাম, ডোর টু ডোর। এগুলো অনেক চিন্তা করেই করেছি আমি। যে আমি যখন দেখলাম শহরের 3200 মেট্রিক টন ময়লা প্রতিদিন উৎপাদন হয়, সেখানে 2200 মেট্রিক টন ময়লা আমরা কালেকশন করি, আর 1000 মেট্রিক টন ময়লা কোনো না কোনোভাবে আমার এই কালেকশন থেকে চলে যাচ্ছে। কিভাবে চলে যায়? যে আমার নালার পাশে যেসব বাড়ি থাকে, খালের পাশে যেসব বাড়ি থাকে, প্রতিনিয়ত তারা ময়লাগুলো না দিয়ে তারা ফেলে দিচ্ছে। আজকে যত পরিবহন আছে, আপনি যদি দেখুন, ট্যাক্সিতে করে যান, সিএনজিতে করে যান, বড় বাসে করে যান, লরিতে করে যান, তারা মিনারেল ওয়াটার বোতলটা খেয়ে ফেলে দেবে রাস্তায়। তারা চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে দেবে রাস্তায়। এবং যা কিছু আছে, ইভেন ওই দিন আমি বলেছি, বমি করেও বমির মধ্যে যে পলিথিনের মধ্যে বমিটা রেখে ওটা একটা জায়গায় রাখবে না, ওটা ফেলে দেবে রাস্তায়। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের এই সাস্টেইনেবল সিটি যদি আমাদের করতে হয়, তাহলে আমি ধাপে ধাপে কিছু কথা বলছি। এগুলি যদি আমার সাংবাদিক ভাইরা যদি এগুলো বুঝতে পারে এবং এগুলো যদি ওনারা যদি সবাইকে বলতে পারে, তাহলে আমার মনে হয়, এবং এটাকে আমার সাংবাদিক ভাইদেরকে স্টাবলিশ করতে হবে। নাম্বার 1, আমরা গণসচেতনতা, সিভিক অ্যাওয়ারনেস। এই গণসচেতনতা আমরা যতক্ষণ না বৃদ্ধি করতে না পারবো, আমরা যত এই টাকা ঢালি না কেন, আমাদের টাকাগুলো আসলে জলের টাকা জলে চলবে। কাজে আমাদেরকে মনে হয় এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। নাম্বার 2, আমাদের 100% বর্জ্য কালেকশন করতে হলে ডোর টু ডোর কোনো বিকল্প নেই। এখন আমি বলছি, আমি কেন এটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি যখন সেটা চালু করেছি, চালু করার পর বাসা থেকে যখন এই মাসে 50-70 টাকা অথবা 100 টাকাও অনেকে নিচ্ছিল, এটা নিয়ে বিরূপ মন্তব্য শুরু হয়েছে যে সিটি কর্পোরেশন টাকা নিচ্ছে। অথচ আমরা একটা এজেন্ট নিয়োগ করেছি, ওই এজেন্টকে দিয়ে কিন্তু আমরা 100% ময়লা কালেকশন করার জন্য সেটা করা হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনের ডোর টু ডোর অনেক কর্মচারী আছে। হ্যাঁ, সিটি কর্পোরেশনের ডোর টু ডোরের জন্য প্রায় 1800 স্টাফ আছে। 1800 মিনস
আমি যদি 41টা ওয়ার্ডকে যদি এখন ভাগ করি, তাহলে এক এক ওয়ার্ডে 40 থেকে 45 জন। তাহলে একটা ওয়ার্ডে যদি আপনার ইন্ডিয়ান অ্যাভারেজে আমি যদি মনে করি যে 80 লক্ষ লোক, একটা ওয়ার্ডে যদি ইন্ডিয়ান অ্যাভারেজে 2 লক্ষ লোক থাকে, 40টা স্টাফ কি 2 লক্ষ লোকের বর্জ্য ক্লিয়ার করার জন্য যথেষ্ট? এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ অ্যানালাইসিস করছি না। যে আমাদের মূল জায়গা হচ্ছে আমি ট্যাক্স কোন জায়গা থেকে নিচ্ছি। ট্যাক্স নিচ্ছি, আপনি ময়লাটা কোথায় ফেলবেন? সুনির্দিষ্ট ডাস্টবিনে, ঘরের বাইরে। সেই জায়গা থেকে যখন আমার কর্মকর্তারা ময়লাগুলো ক্লিন করবে, এই জন্যই কিন্তু ময়লার ট্যাক্স নেওয়া হচ্ছে। আপনার বাসা থেকে গিয়ে অথবা বাসার নিচে গিয়ে ময়লা কালেকশন করার জন্য সিটি কর্পোরেশন কখনো ট্যাক্স নেয় না। এই কথাটা আমি কাউকে বুঝাতে পারছি না। ওই অনলাইনের কিছু সাংবাদিক যোগ হয়ে যায় কারোর সাথে, যোগ হয়ে কীভাবে এটাকে টেনে হিচড়ে এই প্রজেক্টটাকে ধ্বংস করে দিবে, যার কারণে বাধ্য হয়েছে আমি। এক পর্যায়ে বলেছে যে মেয়র সাহেব কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে। এখন যেসব এজেন্টকে দেওয়া হয়েছে তারা তো সেখানে ইনভেস্ট করেছে, তারা এক একজন গাড়ি কিনেছে, তারা সেখানে লোকবল দিয়েছে, তারা 10 থেকে 12-20 লাখ টাকা তাদের সেখানে ইনভেস্টমেন্ট আছে, আরও বেশি থাকতে পারে, এবং মান্থলি তাদের সেখানে 8-10 লাখ টাকা খরচ হয়। তো তারা যদি 50 থেকে 70 টাকা, অথবা আমি ধরে নিলাম 100 টাকাও যদি নেয়, তো 100 টাকা কি একটা বাসার জন্য বেশি হয়ে যায়? আমি এই শহরটাকে যদি আমার এই জায়গায় যদি আমার এই দায়বদ্ধতা না আসে, এই দায়বদ্ধতার জায়গায় আগে আমাদেরকে আসতে হবে যে এটা আমার শহর, এটা আমার শহর, এটা আমাকে ভালোবাসতে হবে, আমাকে একটি বাসযোগ্য শহর আমার নেক্সট জেনারেশনকে উপহার দিতে হবে। এই সেন্সটা আমাদের মধ্যে আসতে হবে। এই 100 টাকা দেখেন, আমি অনেক সময় একদিনও একটা রিক্সাওয়ালা খরচ করে ফেলতেছি এমনি, সে এখানে ধরেন সিগারেট খাইয়া টাইয়া সব শেষ। কিন্তু এই 100 টাকা যখন আমি 30 দিন তার সার্ভিস পাওয়ার পর আমি যখন দিতে যাই, তখন আমার গায়ে লাগছে। কেন গায়ে লাগে? এই জন্যই আমি চিন্তা করছি এটাকে কিভাবে বিনামূল্যে করে দেওয়া। এই বিনামূল্য করে দেওয়ার জন্য আমি মনে করি যে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে হোক, অথবা ইফসার মতো কোনো সংগঠন, অথবা ইউনিলিভারের মতো কোনো সংগঠন, যদি তারা মনে করে যে না আমরা এগিয়ে আসবো, আমরা ডোর টু ডোর প্রকল্পগুলোতে আমরাই ফিন্যান্স করব, জনগণকে টাকা দিতে হবে না। আপনার হয়তোবা একটা ওয়ার্ডে আপনার 10 লক্ষ টাকা খরচ হবে, কারণ আমার কর্মচারী আছে, তারা সবাই মিলে একসাথে কাজ করবে। না হয়তো 30-40 লক্ষ টাকা আপনার মাসে খরচ হতো, 10 লক্ষ টাকা মাসে আপনার হয়তোবা খরচ হবে। 5টা ওয়ার্ড পরীক্ষামূলকভাবে আপনি করতে পারেন, 50 লক্ষ টাকা লাগবে, বছরে 6 কোটি টাকা। এটা একটা আছে। আমি এই কথাগুলো কেন বলছি, এটা আপনাদের মাথার মধ্যে দেওয়ার জন্য, যে আপনারা কিছু চিন্তা করতে পারেন, নতুন চিন্তা, যে এই ধরনের কিছু ইনোভেটিভ চিন্তা। হ্যাঁ, বলতে পারেন যে আমি একটু আগে বলেছি আমার প্রতি ওয়ার্ডে 2 লক্ষ লোক, কিন্তু আমার 40 জন কর্মকর্তা, আমার এখন আছে 3200 পরিচ্ছন্ন কর্মী। এই 3200 পরিচ্ছন্ন কর্মীর জন্য আমার প্রায় খরচ হয় মাসে 7 থেকে 8 কোটি টাকা বেতন চলে যায় আমার। এর মধ্যে আবার আমার হোল্ডিং ট্যাক্স বন্দর দিচ্ছে না, প্রায় 264 কোটি টাকা। এইটাও কোনো সাংবাদিক বলে না, ভাই ন্যায্য হোল্ডিং ট্যাক্সগুলো দাও না কেন? সাংবাদিক ভাইদেরকে সোচ্চার হতে হবে সিটি কর্পোরেশনের টাকার জন্য, বলতে হবে হ্যাঁ এটা এদের ন্যায্য টাকা। বন্দরকে প্রশ্ন করতে হবে আপনার টাকা, আপনারা সমস্ত গাড়ি ব্যবহার করছেন সিটি কর্পোরেশনের রাস্তা দিয়ে, রাস্তা হচ্ছে 10 টন ধারণ ক্ষমতা, 30 থেকে 40 টন ধারণ ক্ষমতার গাড়ি চলছে বন্দরের, আমার রাস্তা সব ভেঙে যাচ্ছে। আমি কোনো ক্ষতিপূরণ চাচ্ছি না, আমি আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স চাচ্ছি, এটা আমি পাচ্ছি না, কিন্তু কেউ কোনো সোচ্চার করেন। এই টাকা থেকে যদি আমি মনে করি যে না আমি আরো 20 কোটি টাকা আমার নগরের জন্য খরচ করব, আমি করতে পারি। আমার 100টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি মনে করি আমার শিক্ষক শিক্ষিকার বেতন আমি আরো 5 থেকে 10 হাজার বাড়িয়ে দেবো, সেটাও আমি পারি। বাট আমাকে তো ট্যাক্সগুলো পেতে হবে, এবং যারা ট্যাক্স দিচ্ছে না তারাও তো ট্যাক্সগুলো কেন দিচ্ছে না, এটাও আপনি চিন্তা করেন। বন্দরের এই ট্যাক্স কিভাবে তারা চুরি করেছে, আজকে বন্দরে কেউ আছে কিনা আমি জানি না এখানে। তারা সেই 16-17 সাল থেকে 45 কোটি টাকা ট্যাক্স দিয়ে যাচ্ছে। সেখানে যখন আমি নতুন অ্যাসেসমেন্ট করতে গেলাম, তারা বলছে না আমার 3 জন অফিসার রাখতে হবে। তারা 3 জন অফিসার রেখেছে, আমার 3 জন অফিসার 3 মাস ধরে
ট্যাক্স নিরূপণ করার জন্য ফাইনালি তারা সিগনেচার করেছে, হ্যাঁ 264 কোটি টাকা। এর মধ্যে আবার 32টা কন্টেইনার ইয়ার্ড তারা ঢুকিয়ে রেখেছিল বছরকে বছর। যখন আমি অ্যাসেসমেন্ট করতে গেলাম বলে যে না এগুলো তো আমার না। তো তুমি এতদিন কেন ঢুকিয়ে রেখেছিলে? এই 32টা কন্টেইনার ইয়ার্ড এখন বাইরে। তো এই যে আপনার ধরেন কম্পেনসেশন চাচ্ছি না, আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স চাচ্ছি, যেখানে নৌ পরিবহন সে বলেছে 40-45 কোটি টাকার উপরে আমরা দিতে গেলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সেখানে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সবাই মিলে স্পষ্ট লিখে দিয়েছে সিটি কর্পোরেশনের ট্যাক্স আপনারা পরিশোধ করুন, পরিশোধ করে আমার মন্ত্রণালয়ে জানান। এরপরেও বন্দরের চেয়ারম্যান এটা নিয়ে নাটক করছে। তো এই যে একটা অবস্থা, এগুলো আমি কেন বলছি আজকে সাংবাদিক ভাই, এগুলো আপনাদেরকে বলতে হবে। এটা তো আপনাদের জন্য আমি খরচ করতে চাই, শহরের জন্য। তো টাকাটা তো তারা আটকিয়ে রেখেছে, এটা আমার ন্যায্য টাকা। এটা গেল শুধু একটা প্রতিষ্ঠান। এইভাবে 36টা কন্টেইনার ইয়ার্ড আছে, বড় বড় কন্টেইনার ইয়ার্ড হচ্ছে, আমার রাস্তা নষ্ট করে ফেলতেছে, আমার ব্রিজ নষ্ট করে ফেলতেছে, কিন্তু টাকা দেওয়ার সময় তাদের অবস্থা কাহিল। এগুলো আপনাদেরকে লিখতে হবে। আমি এটা জাস্ট অপ্রাসঙ্গিক একটা কথা এখানে বললাম যে আমার বাজেট, আমার যখন আমি স্বাবলম্বী হয়ে যাব, আমি আমার শহরের জন্য খরচ করতে কোনো সমস্যা হবে। আমার জনগণ 50 টাকা, 60 টাকা, 100 টাকা, যেটা অথচ আপনি চিন্তা করেন এটা কোনো ট্যাক্সের মধ্যে না। এই যদি একটা ঘরে যদি একটা কাজের ছেলেও রাখে, তার কিন্তু 1000টা টাকা দিতে হবে, এটা চিন্তা করে না। অথচ এখানে 100টা টাকা দিতে আমার অনেক চিন্তা হয়ে যায় যে আমার থেকে টাকা বুদ্ধি নিয়ে চলে যাচ্ছে। অথচ বাংলাদেশ এমন একটা দেশ, এখানে ট্রাফিক আইন ভঙ্গ করেন জরিমানা দিতে হয় না। এখানে আপনি বিনা প্রেসক্রিপশনে ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন। এখানে কোনো ডাক্তারের কোনো ইয়ার দরকার হয় না। এখানে বিনামূল্যে আপনি পার্কিং করতে পারছেন যত্রতত্র। এত স্বাধীনতা আমরা পেয়ে গেছি, যার কারণে আমরা মনে করছি যে আমরা বিনামূল্যে চলব। এই জায়গায় আমার মনে হয় আমাদেরকে দায়বদ্ধতার জায়গায় আসতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেসব এটা যদি আমার 100% সাকসেস হওয়া যায়, আমি আপনাদের বলি, ডোর টু ডোর এই প্রকল্পে যদি 100% সাকসেস হওয়া যায়, এই 3200 মেট্রিক টনের মধ্যে আপনি মনে করবেন যে 2200 মেট্রিক টন আমরা পাচ্ছি, 1000 মেট্রিক টন মিস করছি, ওইখান থেকে আরো 50-60% আরো ময়লা আপনি পেয়ে যাবেন। দ্যাট মিনস 2200 আরো 600 ধরেন 2800, আর কত থাকে 400 মেট্রিক টন। তো এই 400 মেট্রিক টনের জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে লরি, বাস, ট্রাক, যে এইখানে গিয়ে আপনি গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাদেরকে বলতে হবে যে বাধ্যতামূলক তুমি গাড়ির মধ্যে একটা ছোট ছোট ডাস্টবিন রাখো, এবং ড্রাইভারকে এবং অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে কেউ যাতে না ফেলে সব এখানে ফেলতে হবে। দেখবেন আপনার শহর সুন্দর হয়ে গেছে। এরপরে আপনি আসেন বর্জ্য থেকে সম্পদ। যে বর্জ্যগুলো আপনি কালেকশন করেছেন, এই বর্জ্য থেকে এখন আমরা যেটা ফিজিবিলিটি স্টাডি করছি, আমার যে গার্বেজ স্টেশন আছে কোথায়, হালি শহরে, সেখানে বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম চিটাগং যে আমরা এটা করছি ফিজিবিলিটি স্টাডি, একটা কোরিয়ান কোম্পানির সাথে বায়োগ্যাস উৎপাদন। এই বর্জ্য থেকে যদি সম্পদ, এই বায়োগ্যাস যদি ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশে আমাদের যে এনার্জি সেক্টরের যে আকাল পড়েছে, এটা কিন্তু অনেক বেশি আমরা স্বাবলম্বী হয়ে যাব। আরেকটি আমাদের গার্বেজ স্টেশন আরফিন নগর আছে, সেখানে আমরা অলরেডি জাপান এবং কোরিয়ার একটা জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি, তারা সেখানে ইলেকট্রিসিটি উৎপাদন করতে চায়, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। এর মধ্যে জাইকা একটি প্রকল্প নিয়েছে, আমাদের দুটো গার্বেজ স্টেশনকে তারা ইকো ফ্রেন্ডলি করে দিবে, এই জন্য 1550 কোটি টাকা তারা সেখানে বাজেট দিচ্ছে। কাজে এগুলো হচ্ছে পাশাপাশি, একদম হচ্ছে না যে কিছু না, এগুলো হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? গণসচেতনতা, আমাদের ডোর টু ডোর প্রকল্প 100% বাস্তবায়ন করতে হবে। বাকি যে ট্রান্সপোর্টেশনের মধ্যে যেভাবে ফেলছে, সেটাকে রোধ করতে হলে সেখানে গিয়ে গণসচেতনতা বৃদ্ধি, এবং ট্রাক, লরিতে, বাসের মধ্যে আমাদেরকে ডাস্টবিন রাখতে হবে। এবং আমার ইকো ফ্রেন্ডলি সিটি পেতে হলে আমাদেরকে এই যে খোলা যে ডাস্টবিনগুলো আছে, সেই ডাস্টবিনগুলোকে আমাদেরকে ঢাকনি দিয়ে সেগুলোকে রাখতে হবে। কিন্তু বর্তমানে আমাদের যে সমস্যা, 20 থেকে 25 হাজার আমি গত 16 থেকে 18 মাসে ডাস্টবিন শহরে দিয়েছি, ডাস্টবিনগুলো উদা হয়ে গেছে, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এখন যেটা চিন্তা হচ্ছে, এই ধরনের ডাস্টবিন তো অনেক খরচ, একটা ডাস্টবিন
এমনি ডাস্টবিন 5 থেকে 6 হাজার টাকা, এগুলি আমার মনে হয় এক একটা 10 থেকে 12 হাজার টাকা লাগে। আমরা এগুলো আপনাদের থেকে কিছু সাহায্য চাই, যদি পারেন কিছু ডাস্টবিন দিতে পারেন, এই ধরনের ভারী কিছু ডাস্টবিন, আর কিছু সেকেন্ডারি গার্বেজ স্টেশন আমরা যেটা করছি, যেগুলো আমরা একটু ঘরের মতো করে দিচ্ছি, আমরা বেশ কয়েকটা করেছি, আরও কিছু আমরা করছি, ওই ধরনের কিছু আপনারা উদ্যোগ নিতে পারেন।